এই ঘর দিয়ে কোনো তন্ত্র সাধনা চলবে না। দ্বিতীয়বার এই শহরে যেন তোমাকে না দেখি। আমি ওই দিন কিছু বলি, চুপচাপ চলে গিয়েছিলাম। তুমি ওই দিন একটা জিনিস শপথ নিয়েছিলাম, শালার মাস্টার, তুই অনিন্দ ঠাকুরের অপমান করিস। আজ যে লোকজন যে পুলিশের জোরে তুই আমারে তাড়ালি, এই পুলিশদের আর লোকেদের হাতে তোরে ভরা বাজারে গণধোলাই দিয়ে মারবো শালা। এটা অনিন্দ ঠাকুরের প্রতিজ্ঞা। তোর মান সম্মান আমি ধুলোয় মিশিয়ে দেব। আর সেটা আমি করেও দেখিয়েছি। Use headphones for the best experience. দুরাচার সাধনা গল্পটি মোট 4টি খণ্ডে বিভক্ত। আপনি যদি এর আগে দুরাচার সাধনার আদি পর্ব এবং মধ্য পর্বের প্রথম ভাগ না শুনে থাকেন, তাহলে পিন কমেন্ট অথবা ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আগে সেটি শুনে আসুন। এটি তারই সিকুয়েল। শুরু হচ্ছে দুরাচার সাধনা মধ্য পর্বের দ্বিতীয় ভাগ। হ্যালো শান্তনু, আজ তাহলে ঠিক সময় চলে আসিস? ঠিক আছে, চলে আসবো। 4:30টার মধ্যে চলে আসবি। জয়দীপ আর সুপ্রিয় তোর সাথে দেখা করতে মরিয়া হয়ে আছে, জানিস? আচ্ছা। সেই দিন অফিসে ওদের মধ্যে সব কিছু মিটমাট হয়ে যাওয়ার পর সেই পুরনো বন্ধুত্ব আগের চেয়েও আরও গাঢ় হয়ে উঠেছে। অর্ণব আর শান্তনু এরপর ঠিক করে তারা সবাই এই রবিবার পানিহাটি ফেরিঘাটে আসবে। অর্ণব, সুপ্রিয়, জয়দীপ এরা তো প্রতি রবিবারেই আসে। শান্তনু এতকাল অজ্ঞাতবাসী ছিল, তবে এবার তার সেই দীর্ঘ 7 বছরের অজ্ঞাতবাসের অবসান ঘটেই গেল। আর এখানে এক নতুন সদস্যেরও আগমন ঘটেছে। সে আর কেউ নয়, অফিসের সবার প্রিয় বন্ধু ঋত্বিক ব্যানার্জি। অর্ণব আর শান্তনুর দুজনেই ঋত্বিক ব্যানার্জিকে এই রবিবার ফেরিঘাটে আসতে বলে। তিনিও কোনোরূপ আপত্তি করলেন না। এই রবিবার দিনগুলো কর্মচারী চাকরিজীবীরা নিজেদের জন্য কিছু সময় পায়, উপভোগ করার জন্য, গল্পগুজব করার জন্য, আর একটু আড্ডা মারার জন্য। শান্তনু আর ঋত্বিক ব্যানার্জি অফিসের মতো এখানেও একই ট্রেনে আসলো। শান্তিপুর শিয়ালদা লোকালে সোদপুরে যখন পৌঁছালো তারা, তখন ওই 4:10 বাজবে। অর্ণব বলেছিল স্টেশন থেকে বেরোবি, বিটি রোডটা ক্রস করেই ফেরিঘাট যাওয়ার রাস্তার সামনে গিয়ে দাঁড়াবি। আমরা 3জন বাইকে করে আসবো, ওকে? শান্তনু ঋত্বিক ব্যানার্জিকে নিয়ে যখন রাস্তাটার সামনে পৌঁছালো, তখনও অর্ণবরা আসেনি। দাঁড়াও ব্যানার্জিদা, অর্ণবকে কল করি। শান্তনুর ডায়াল করার আগেই অর্ণব, সুপ্রিয় আর জয়দীপ সেখানে চলে আসে। নে ওর তাড়াতাড়ি। শান্তনু উঠলো জয়দীপের বাইকে, ঋত্বিক ব্যানার্জি উঠলো অর্ণবের বাইকে। ফেরিঘাটে এত বছর পর এসেই শান্তনুর বিনোদন পেতে ঠিক দেরি হলো না। শুধু শান্তনু না, ফেরিঘাটে উপস্থিত সকলের কাছেই এটি বেশ উপভোগ্য ঘটনা। ফেরিঘাটের মতো একটা পাবলিক প্লেসে বসে এক অদ্ভুত ব্যক্তি নিশ্চিন্ত, নিভৃত মনে গাঁজা সেবন করছে। লোকটিকে অর্ণব, সুপ্রিয়, জয়দীপ সকলেই চিনতে পারল। তার গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা, কপালে ছাইভস্য আর সিঁদুরের তিলক, মুখ ভর্তি পাকা দাড়ি, আর সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য যা তাকে সবার থেকে বিচ্ছিন্ন করে, সেই দুটি চোখ, যার একটি জ্বলন্ত লাভার মতো লাল এবং অপরটি চকচকে সবুজ। তার এই গাঁজা সেবন করা মানুষজনের কাছে যতটা উপভোগ্য, ততটাই হাড় হিম করা ওই চোখ দুটো। লোকটা একটা কলকে শেষ করছে তো আরেকটি কলকে সাথে সাথে সেজে টানতে শুরু করছে। একটু পরে 2জন কনস্টেবল সেখানে হাজির হয়। অবশ্যই কেউ কমপ্লেন করেছে থানায়। কনস্টেবলরা সেই ব্যক্তির কাছে বেশ ক্রুদ্ধ এবং মারমুখী হয়ে আসে। এই মশাই, এটা পাবলিক প্লেস, এখানে এইসব মাদক দ্রব্য সেবন করা যাবে না। কিন্তু সেই ব্যক্তির হাবে ভাবে সামান্যতম পরিবর্তনও পরিলক্ষিত হলো না, যেন সে কিছুই শুনতে পায়নি। সে এক মনে গাঁজা টানতে থাকলো। কি বলা হচ্ছে শুনতে পাচ্ছেন না?
এই মুহূর্তে এখান থেকে চলে যান, যদি না যান তো লাঠি চার্জ করতে বাধ্য হব। লোকটা এতক্ষণ পর এইমাত্র মুখ খুলল। আচ্ছা, তুই আমার লাঠি পেটা করবি? নে তা কর দেখি, আমিও দেখি তোর গায়ে কত জোর। এসব ফালতু কথা না বলে যান এখান থেকে। কেন, এই জায়গাটা কি তোর বাপের নাকি শালা শুয়ারের বাচ্চা? এই পোশাকের, খাকি পোশাকের বিরাট দেমাক, তাই না? মার মার, আমারে মার দেখি। কনস্টেবলটিরা সহ্য হলো না। তার এই 8 বছরের চাকরি জীবনে কোনোদিন এত বিশ্রী কথা তাকে শুনতে হয়নি। সে অত্যন্ত ক্রুদ্ধভাবে একটা থাপ্পড় বসিয়ে দিল সেই ব্যক্তির গালে। কিন্তু অবাক করার এবং ভয় ধরানোর বিষয়, সেই ব্যক্তির কিছুই হলো না। অপরপক্ষে পাশে থাকা অপর কনস্টেবলটি আচমকা আর্তনাদ করে উঠল এবং এবং নিজের গালেই হাত বোলাতে লাগলো। খুব জোর লাগলো বুঝি বাপ? আগো বলে 5 আঙুলের দাগ বসে গেল। আশেপাশে সকলে অত্যন্ত ভীত হয়ে পড়ল। এ কোনো সাধারণ মানুষ তো হতেই পারে না। মনে হয় তাদের সকলের উপর এক তন্ত্র প্রযুক্ত হয়ে আছে। শোন, আমাদের মোটেই ভয় দেখাতে আসবি না, আমরা মোটেই ভয় পাচ্ছি না। ভয় তো পেয়েছো বাপ, খুব ভয় পেয়েছো। নাও এবার লক্ষ্মী ছেলের মতো তোমার বড় সাহেবরে ডাকো। তোমাদের দ্বারা তো হবে না, যদিও তোমার বড় সাহেবও পারবে না, তবুও তোমাদের সে ওনার সাথে মোকাবিলা করতে একটু বেশি মজা আসবে। কনস্টেবলগুলো একটু তফাতে গিয়ে ঘোলা থানার ওসি শুভঙ্কর ঘোষকে কল করে। হ্যাঁ বিজয়, বলো। হ্যালো, হ্যাঁ স্যার, বলছি একটু ফেরিঘাটে আসতে পারবেন? কেন, কি সমস্যা? স্যার, এখানে একটা লোক গাঁজা খাচ্ছে। হ্যাঁ বিজয়, এখন দেখছো তো আমি একটা অনেক বড় কেসে আটকে আছি। সেটা তুমি তো জানো, তাহলে কেন এই সামান্য ব্যাপারে আমাকে ডাকছো? গিয়ে ওয়ার্ন করো, তারপরে না শুনলে লাঠি চার্জ করো, তাদের তাড়িয়ে দাও। এটুকু একটা সিম্পল জিনিস তোমাদের মাথায় ঢুকছে না? স্যার কি স্যার, করছো কি আমার তোমরা? কথাটা তো শুনুন। ওই আমরা সব করেছি স্যার, কিন্তু কিন্তু এই লোকটা ভীষণ ডেঞ্জারাস স্যার। স্যার, এই লোকটা কোনো জাদুকর না হলে মানুষ নয় স্যার, এই কোনো প্রেত হতে পারে স্যার। আপনি 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 একবার আসুন স্যার। ফালতু কথা একদম বন্ধ করবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। শুভঙ্কর ঘোষের এখানে এসে হস্তক্ষেপ করবার আগেই শান্তনু একবার ব্যাপারটা মেটানোর চেষ্টা করলো। শান্তনু ছোট থেকেই প্রচণ্ড সাহসী, আর তার এইসব বিষয়ে কোনো ভয়ই ছিল না। এই তোরা দাঁড়াতো, ব্যাপারটা আমি গিয়ে একটু দেখছি। এসব কি বলবো, সব লোকেদের কোনো সিস্টেম বলতে কিছু জানে না। তুই কি পাগল হয়ে গেছিস? ওর চোখটা একবার দেখ, তোর মনে হয় ও কোনো সাধারণ মানুষ? অন্য তোকে বলছিলাম না, এই সেই ব্যক্তি। আচ্ছা, কি কথা বলছিলিস জয়দীপ? তুই একে আগে দেখেছিস? না মানে অর্ণব আর জয়দীপকে বলতে দিল না। তার কথায় বিরতি এনে নিজেই বলল, না না কিছু না, আমি তোকে পরে বলবো। যাই হোক শান্তনু, তুই যাস না, এই লোকটা ভীষণ ভয়ঙ্কর। অর্ণব সুপ্রিয়কে জিজ্ঞেস করতে গিয়েও করল না যে এটাই কি সেই তান্ত্রিক যে তার মামার বাড়ির গ্রামে তাণ্ডব চালিয়েছিল। এই 1 সেকেন্ড, এই লোকটার চোখ তো স্বাভাবিকই লাগছে, তোদের অস্বাভাবিক লাগছে কেন বলতো? শুধু আমাদের না, এখানে যারা আছে সবার মুখটা একবার দেখ, ওদেরও মনে ভয়। এমন চোখ স্বাভাবিক মানুষের হয় না। তুই ঠিক কি দেখছিস? হ্যাঁ ছাড় তো, আমি দেখছি। এসব বহু ভয়ঙ্কর লোক আমার দেখা আছে। শান্তনু, এই দাঁড়া দাঁড়া ছাড়, শান্তনু, যাস না। দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া। এই যে মশাই, আপনি পাগল নাকি? নিজের ঠুনকো বীরত্ব আর কায়দা দেখাতে এগুলো করছে না? শান্তনু ছাড় না, জানেন না এদিকে আয়। এসব জায়গায় গাঁজা খাওয়া একটা ঘোর অপরাধ? এক্ষুনি ভদ্রভাবে এখান থেকে যান, না হলে আপনার মতো এরকম ছ্যাঁচড়া লোককে কি করে টাইট দিতে হয় সেটা আমি ভালো করে জানি। আর এগুলো করতে আমার কোনো খাকি পোশাকও লাগবে না। লোকটা বিস্ফারিত চোখে শান্তনুকে দেখল। অদ্ভুত বিষয়, এই ছেলের চোখে কোনো ভয়ই নেই। লোকটা বলল, তুই কে রে? তোর এত বড় সাহস, তুই অনিন্দ ঠাকুরের চোখ রাঙাস? এই যে বীরপুরুষ, সাহসটা আমার বরাবরই একটু বেশি। কি করব বলুন, রক্ত কথা বলে তো।
অনিন্দ এরই মধ্যে বহুবার চেষ্টা করেছে শান্তনুকে বশে আনবার, কিন্তু এই যে বশেই আসছে না। অনিন্দ যে কোনো ব্যক্তির চোখের দিকে তাকিয়ে তার ভূত ভবিষ্যৎ নারী নক্ষত্র সব জেনে নিতে পারে, কিন্তু কিন্তু এক্ষেত্রে সে সম্পূর্ণ ব্যর্থ। অনিন্দের সম্মুখে এমন সাহসী এর আগে মাত্র কয়েকজনই ছিল, তবে সকলকেই সে বশীভূত করতে পেরেছিল। তবে কি এই সেই ব্যক্তি? তাহলে তো অনিন্দ একে তন্ত্রে কিছুতেই আবদ্ধ করতে পারবে না। অনিন্দ আর কথা বাড়ালো না, কাঁচার কলকেটাকে গঙ্গায় ফেলে দিয়ে সেখান থেকে উঠে চলে গেল। শান্তনু বীর দর্পে নিজের সঙ্গীদের কাছে ফিরে আসলো। শান্তনু, এটা তো আউট অফ সিলেবাস, তুই এটা কি করে করলি? এমন করে বলছে যেন মাউন্ট এভারেস্ট জয় করে ফেলেছি। না, এটা সেই রকমই ব্যাপার। ছাড় তো, নে কি চা সিগারেট আনবে আন তাড়াতাড়ি। ওরা চা সিগারেট এনে সবাই ঘাটের সিঁড়িতে সবেমাত্র বসলো, এমন সময় ওসি শুভঙ্কর ঘোষ সেখানে আসে। ওসি এখানে এসেই শুনেছে সেই লোকটা বিদায় হয়েছে, আর এটাও শুনেছে এই কর্মের নায়ক হলো শান্তনু। তাই সে একবার শান্তনুর বীরত্বের প্রশংসা করতে এলো। এই যে শুনছেন, আপনাদের মধ্যে কে ওই লোকটাকে তাড়িয়েছে? শান্তনু উত্তর দিতে যাওয়ার আগেই জয়দীপ উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, আরে শোধ আছে, কি ব্যাপার এখন এখানে? তুই তো এই সময় থানায় থাকিস। আরে জয়দীপ, তুই এখানে আছিস? দাঁড়া, আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছে ঘোলা থানার ওসি শুভঙ্কর ঘোষ, আর আমার খুব কাছের মাসুতো ভাই। এ আমার বন্ধু সুপ্রিয়, ওটা আর এক বন্ধু অর্ণব, আর ইনি অর্ণবের অফিসের কলিগ ঋত্বিক ব্যানার্জি, মানে আমাদের ব্যানার্জিদা। আর এই হলো আমাদের হিরো শান্তনু অধিকারী। হ্যালো মিস্টার ঘোষ। হ্যালো। ও শান্তনুবাবু, হ্যালো, নাইস টু মিট ইউ। আমাদের কনস্টেবলরা যখন বললো আমি তো ভাবলাম ভীষণ একটা সিরিয়াস ব্যাপার, হ্যাঁ, বাট আপনি তো পুরো পুলিশ ডিপার্টমেন্টকেই এক্সপোজ করে দিলেন। ধন্যবাদ স্যার, বাট এটা মোটেই সিরিয়াস ব্যাপার ছিল না। ইটস এ কেক ওয়াক ফর মি। দারুণ বিষয়। যাই হোক, আমি আসছি, এখন একটু চাপ চলছে। শুভদা, একটা সিগারেটটা নে। এই বলে জয়দীপ একটা নেভি কার্ড বাড়িয়ে দিল ওসির দিকে। না, নেভিগার্ড খাই না, আই অনলি প্রিফার কিং সাইজ গোল্ড ফ্লেক। যাই হোক, আসছি তাহলে। শুভঙ্কর বাবুর আসল বাড়ি শিয়ালদা বনগা লাইনের গোবরডাঙ্গায়। চাকরি জীবনের প্রথম 6 বছরে হাবড়া, বনগা এবং বাদুড়িয়া থানায় কর্মরত ছিলেন তিনি, অর্থাৎ বাড়ির থেকে সামান্যই দূরে। কিন্তু এইবার বেশ দূরেই পোস্টিং হয়েছে তার, ঘোলা থানায়। জয়দীপের এত রিসার্চ, তাতে তার শুভদার এক গরিষ্ঠ অবদান আছে। মিসিং মেয়েগুলোর সম্পর্কে এমন নিখুঁত ক্লু জয়দীপ কখনোই সহজে পেত না তার সাহায্য ছাড়া। চন্দন, জানিস বাপ, আমি আজ আমার জমের সাক্ষী হয়েছি। মানে কর্তা, আপনার আবার জম? সে কে? আমি যদি খুব ভুল না করি, এটা তো ওই দেবতনু মাস্টারের ছেলে। ঠিক সেই মুখ, সেই তেজ। আর জানিস আমি কি করে বুঝলাম আমার জম? এই একমাত্র ব্যক্তি যে আমারে মারতে পারবে, শুধুমাত্র তার নজরেই আমার এই ভয়ানক চোখ স্বাভাবিক হয়। ফেরিঘাটে এত লোক ছিল, সবাই আবার তন্ত্রে আবদ্ধ থাকলেও একমাত্র ওই ছেলেটাই, দেখলাম ওই ছেলেটাই আমার বিন্দুমাত্র ভয় পায়নি। তাহলে কর্তা, এবার কি হবে? এই অনিন্দ ঠাকুর এত কাঁচা লোক না রে বা, আমার বুড়ে তো আছে ওর সাথে। কে কর্তা? সেসব পরে জানতে পারবি। এই ছেলেটা ওই দেবতনু মাস্টারেরই ছেলে। বছর 8 আগে যখন প্রথমবার এই জায়গায়, মানে এই খর্দা শ্মশানে আসি, তখন আমি আমার মতো একটা জায়গায় নিজের কাছেই করতাম, কাউরে কিছু কইতাম না, শুধু মাঝে একটা 5 বছরের বাচ্চারে তুলে নিয়ে এসে বুড়ি দিয়ে দিই। চল তোরে মুক্তি দেব। কেউ কিছু টের পেত না।
শুধু এক হারামজাদা মাতাল এটা দেখে ফেলে। তখন এই এলাকায় এই দেবতনু মাস্টারের একটা বিরাট নাম ছিল। বেজম্মা সুয়ারটা সবার আগে এই দেবতনু মাস্টার রে এইসব কথাগুলো বলে। দাঁড়া, এই আধুনিক যুগে এসে এমন নারকীয় ঘটনা, তাও আমার শহরে। শালা ব্যবস্থা হচ্ছে এই তান্ত্রিকের। ওই দেবতনু মাস্টার এরপর এলাকার লোকজনদের জড়ো করে, পৌরসভা থানার পুলিশদের সাথে নিয়ে শ্মশানে আসে। ওই সময় আমি সময় দিতেছিলাম, আমার তো কোনো শক্তি ছিল না। এই সুযোগে পুলিশ দিয়ে মেরিয়ে ধরে আমার শ্মশান দিয়ে তাড়িয়ে দেয়। এই ঘর দিয়ে কোনো তন্ত্র সাধনা চলবে না। দ্বিতীয়বার এই শহরে যেন তোমাকে না দেখি। আমি ওই দিন কিছু বলি, চুপচাপ চলে গিয়েছিলাম। তবে ওই দিন একটা জিনিস শপথ নিয়েছিলাম, শালার মাস্টার, তুই অনিন্দ ঠাকুরের অপমান করিস। আজ যে লোকজন যে পুলিশের জোরে তুই আমারে তাড়ালি, এই পুলিশদের আর লোকেদের হাতে তোরে ভরা বাজারে গণধোলাই দিয়ে মারবো শালা। এটা অনিন্দ ঠাকুরের প্রতিজ্ঞা। তোর মান সম্মান আমি ধুলোয় মিশিয়ে দেব। আর সেটা আমি করেও দেখিয়েছি। ওই দিনের পর থেকে শুরু করলাম আর এক মারণ সাধনা করলে হাজির করলাম প্রেতাত্মারে। এই প্রেতাত্মা ভর করলো ওই দেবতনু মাস্টারে। এরপর থেকে আমি যা নির্দেশ দিতাম ও তাই করত। হাতের পুতুল বানানি ফেললাম মোরে। তারপর থেকে মাস্টার মশাই আমার নিয়ন্ত্রণে নিজের ব্যাগে এইসব জিনিস রাখতো, ফোনে সব অশুভ ভিডিও রাখতো, মেয়েদের দিকে খারাপ নজরে দেখতো, এমনকি নিজের মেয়েরেও। তবে এসব তো নগণ্য। আমার লক্ষ্য ছিল এক ঢিলে দুই পাখি মারবো। 2রা আগস্ট ওই দেবতনুর এক ছাত্রী কোয়েল সরকারের আমি অপহরণ করি, আর অন্যদিকে দেবতনু আমার নির্দেশে 3-4 ঘন্টা ঘা ঢাকা দিয়ে রাত 9:30টায় বাড়ি ঢুকে। এর আগে ওইসব কীর্তি, তারপর দেরি করে ফেরা এবং এইসব সন্দেহজনক কথাবার্তা। সন্দেহ তো ওর বিরুদ্ধে যাবেই। তবে একটা সমস্যা হয়েছিল, ওই কোয়েল নামের মাগিটা পালিয়ে গিয়েছিল। শালা, ওই প্রথম আর ওই শেষবার কেউ আমার হাত থেকে পালিয়ে যেতে পেরেছিল। তবে ওই রাতে আর একটা একই রকম চেহারার একই বয়সের মাগি জোগাড় করে ফেলি। ব্যাস, তারপর খেলা চললো। একবার না, 4-4বার। কিন্তু আমার বীর্য ছিল ওর দে। আর এই মাগিটা তো কোয়েল না, তদন্ত করলে তো সব ভেস্তে যেত। কিন্তু অনিন্দ ঠাকুর রামেশ্বর চক্রবর্তীর শিষ্য, এইসব ব্যাপার তো আমার কাছে কিছুই ছিল না। পরীক্ষার সব রিপোর্ট কি সব হয়, ওইগুলো আমি তন্ত্র বল দিয়ে বদলে ফেলি। ব্যাস, ফেসে গেল দেবতনুর মুখের আসরগুলো প্রেডি করা। তো ওই মাগিটার মাথা আর ওই দুটো তো কেটেলি। তারপর দেহটা ছায়ার মাধ্যমে তোর গাড়িতে রেখে দিই। আমি এরপর ওসি সাহেবের বশ করে গ্যারেজ তল্লাশি করালাম। দেবতনু কিছু না হলেও ফেসে গেল। কর্তা, সত্যি আপনার বুদ্ধির জবাব নেই। সবই ঠিক আছে, তবে এই ছোড়াটার কিছু একটা করতে হবে, বুঝলি? ও তো নজরে রাখতে হবে। এর মধ্যেও দেবতনু মাস্টারের সেই তেজ ভর্তি। ও আর হ্যাঁ, ওই বেজম্মার বাচ্চা কিছু খেয়েছে? না কর্তা। ঠিক আছে, সবে তো একদিন এলো, এরপরে খিদে জ্বালা উঠলে বাপ বলে খাবেন। ঋত্বিক ব্যানার্জি লোকটা যেমন একজন আইডিয়াল বন্ধু, তেমনি একজন আইডিয়াল স্বামীও বটে।
নিজের স্ত্রীকে কতটা ভালোবাসতে হয়, কতটা যত্ন করতে হয়, তার থেকে সকলের শেখা উচিত। সেই স্কুল জীবনে 10ম শ্রেণীতে থাকাকালীন ইন্দ্রাণীর সাথে প্রেমের সম্পর্ক শুরু হয় তার। তারপর একসাথে স্কুল কলেজ পাশ করা। কিন্তু ঋত্বিক ব্যানার্জিরা ছিল বাঙালি ব্রাহ্মণ, আর ইন্দ্রাণী ছিল অবাঙালি পাঞ্জাবি। ফলে বেশ বাধা আসতে শুরু করে তাদের জীবনে। কিন্তু ব্যানার্জিবাবু যেমন ভালোবাসতে পারে, তেমনি ভালোবাসার মানুষকে জয়ও করতে পারেন। আজ থেকে 10 বছর আগে মাত্র 21 বছর বয়সে সদ্য কলেজ পাশ করা ঋত্বিক ব্যানার্জি এক অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। ওইটুকু বয়সে ইন্দ্রাণীকে সাথে নিয়ে পালিয়ে বিয়ে করেন। ঋত্বিক ব্যানার্জি আর ইন্দ্রাণীর আসল বাড়ি ছিল চুঁচুড়াতে। ইন্দ্রাণীকে বিয়ে করে প্রথমে তিনি শ্যামনগরে নিজের এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেন। বিয়ে করলেই তো আর হয় না, সংসারটাও তো চালাতে হবে, তার উপর একটা বাড়িও লাগবে। তাই তিনি এরপর নিজের জমানো কিছু টাকা আর ইন্দ্রাণীর গয়নাগুলো বিক্রি করে আর বন্ধুর কাছ থেকে কিছু ধার নিয়ে একটা ফ্ল্যাট কিনেন আর শুরু করেন টিউশন পড়ানো। সাথে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতিও নিতে থাকেন। মাত্র 2 বছর কষ্টের পর অবশেষে তিনি এই কোম্পানিতে চাকরি পান। এখন তার স্যালারি 60,000 হলেও ওই সময় ছিল মাত্র 25,000। এরপর ধীরে ধীরে তিনি সমস্ত ধার দেনা চুকিয়ে দেন এবং স্ত্রীর গয়নাও নতুন করে তৈরি করে দেন। মাঝে তার নিজের বাবা মাকে বর্দার ঋতব্রত বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তখন এই ঋত্বিক ব্যানার্জি তাদেরকে নিজের কাছে নিয়ে আসে। সবকিছু ভালোভাবেই চলছিল, কিন্তু 3 বছর আগে তার মা মারা যান এবং 1 বছর আগে বাবাও চলে যান। এখন এই ফ্ল্যাটে তারা দুজনেই থাকে। হ্যাঁ, দুজনেই। কারণ এর আগে তার স্ত্রী 4 বার গর্ভবতী হওয়ার পরও সবকটি বাচ্চাই কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যায়। এখন তার স্ত্রী আবার মা হতে চলেছে, 3 মাসের প্রেগন্যান্সি। ডাক্তারের মতে এই বাচ্চাটির কন্ডিশন বেশ ভালো আছে, এবারে আর কোনো অসুবিধা হবে না। আজ তার স্ত্রীকে চেক আপে যেতে হবে। এমনিতে ঋত্বিক ব্যানার্জি সব সময় স্ত্রীর সাথে গিয়েছেন অফিসে ছুটি নিয়ে, তবে এই সপ্তাহে অফিসে একটু বেশিই চাপ আছে তার। ড্রেসিং টেবিলের সামনে রেডি হতে হতে তার স্ত্রী তাকে বলল, এই আজ তো আমার চেক আপ আছে, তুমি কি আসবে আমার সাথে? ঋত্বিক ব্যানার্জি আয়না দেখে চুল আঁচড়াতে আঁচড়াতে বললেন, না গো, অফিসে ভীষণ চাপ চলছে। ভাবছিলাম তোমাকে চেক আপে নিয়ে গিয়ে সেকেন্ড হাফে অফিস যাব, বাট ব্যাপক চাপ, হবে না গো। আচ্ছা ঠিক আছে, আমি একাই যাচ্ছি। আজকে একাই যেতে হবে, তবে আমি তোমাকে ব্যারাকপুর পর্যন্ত নিয়ে যাব। আমি তো রেডি, তোমার হয়ে গেলে চলো একসাথে বেরিয়ে পড়ি। ঋত্বিক ব্যানার্জি ওর সাথে যাবে না শুনে ইন্দ্রাণীর মনটা খারাপ হয়ে গিয়েছিল। তবে এই প্রস্তাব শুনে তার মন অল্প হলেও খুশি হয়ে গেল। যতই হোক, সেও তো স্বামীকে কম ভালোবাসে না। একসাথে যতটুকু সময়ই হোক না কেন, তা উপভোগ করতে সে ছাড়ে না। ওকে, আই এম রেডি, সো চলো। ও হ্যাঁ, আরেকটা কথা বলার ছিল। আজ আমার কিছু বন্ধু আমার সাথে হয়তো আসবে, এই 4 জন মতো। তোমার কোনো অসুবিধা হবে না তো? যদি প্রবলেম হয় আমি আজ তাহলে ওদের আনবো না, অন্যদিন আনবো। ব্যানার্জি বাবুর এটি পত্নী প্রেমের আর এক নিদর্শন। স্ত্রীর ভালো মন্দের ঊর্ধ্বে তার কাছে আর কিছুই নেই। আগের দিন তিনি শান্তনু আর বাকি বন্ধুদের সাথে পানিহাটি ফেরিঘাট গিয়েছিলেন। বেশ জমিয়ে আড্ডাও চলেছে। সুপ্রিয় আর জয়দীপের সাথেও তার ভালো বন্ধুত্ব হয়ে যায়। জয়দীপ তো স্বভাবতই একটু মজার ছেলে, তার সাথে বনে না এমন লোক বিরল। তবে সুপ্রিয় বেশ অ্যাটিটিউড নিয়ে থাকে সকলের কাছে। তবে ঋত্বিক ব্যানার্জি তারও সঙ্গ জয় করেছেন। ওই দিনই তিনি এদের সবাইকে বলেন, আচ্ছা, আজ তো বেশ আড্ডা হলো, তা আমারও কিন্তু একটা ডিমান্ড আছে। তোমরা একদিন আমার বাড়িতে এসো, সবাই মিলে এসো একদিন আমার বাড়িতে। এখন তিনি যখন শখ করে বন্ধুদের নিমন্ত্রণ করেই ফেলেছেন, তখন আসতে বারণ করাটা মোটেই ভালো দেখায় না। ইন্দ্রাণী ঋত্বিক ব্যানার্জির উদ্বেগকে বাধা দিয়ে বলল, না না, অসুবিধা হবে না, তোমার বন্ধুদের আসার অনেক আগেই আমি চলে আসবো। সে ঠিক আছে, তা বলে তুমি কিন্তু আবার পাকামো করে রান্না বান্না করবে না। আমি সকালেই সব বাজার করে রেখেছি,
যা করার আবাদি করবে। ঠিক আছে স্যার, আপাতেই রান্না করবে, আমি রান্না করব না। ঠিক আছে, চলো। চন্দন, চন্দন, শালা বেজম্বার বাচ্চাটা আজও কিছু খায়নি, তাই না? না কর্তা, শুয়ারটা কিচ্ছু খাইনি। শালা শুয়ারের বাচ্চা, দাঁড়া, আমি ওরে আজ গেলাম। দিনেশকে এখানে ধরে আনার পর থেকে আজ নিয়েই 2 দিন হলো সে একটা দানা পর্যন্ত মুখে তোলেনি। সাধনার প্রয়োজনে ওকে আনা হয়েছে, তবে বলি দিতে নয়, ওকে জীবন্ত অবস্থায় উৎসর্গ করতে হবে। তার জন্য তো ওকে বাঁচিয়ে রাখতে হবে। এইভাবে অনশন চললে অনিন্দ সব পরিকল্পনা একটু হলেও বাধাপ্রাপ্ত হবে। অনিন্দ দিনেশের ঘরে প্রবেশ করলো। ওর চোখ একটা কালো কাপড় দিয়ে বাঁধা, হাত দুটো পিচমুড়ো করে বাঁধা একটা খুঁটির সাথে। অনিন্দ এর আগে একবারও দিনেশের মুখোমুখি হয়নি। খোকা, খোকা, কে আপনি? আমি তোমারে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যেতে এসেছি। বাবা বাঁচান, আমাকে বাঁচান, এই পিশাচটা আমাকে মেরে ফেলবে। ভয় পেও না, ভয় পেও না বাপ, আমি তো আছি। দাঁড়াও, আগে তোমার ওই চোখটা একটু খুলি। অনিন্দ ওর চোখের কালো কাপড়টা খুলে দিল। দিনেশ চোখ খুলেই সর্বপ্রথম ওর নজর গেল অনিন্দর সেই ভয়াল চোখে। এই চোখের দিকে তাকিয়ে থাকা যায় না। দিনেশ ভয়ে চোখটা বন্ধ করে নিল। আরে আরে আরে, ভয় পেলেন নাকি খোকা? ভয় পেও না, ভয় পেও না, ও আমার চোখ দুটোই পেশাজটার জন্যই এরম হয়েছে। আচ্ছা, তাহলে আপনি কে? আর পিশাচটা আপনাকে এখানে আসতে দিল কেন? আর আমাকে বেঁধে রেখেছেন কেন? খুলুন, খুলুন আমার বাঁধন। আরে এত তাড়া কিসের? তোমার চোখটা তো সবে খুললাম, কিন্তু তোমার হাতের বাঁধনটা খুলবো না। কেন? কেন খুলবেন না? দেখো বাপ, দেখো দেখো দেখো, শান্ত মনে আমার কথাগুলো শোনো। আমি এক তন্ত্র সাধক অনিন্দ ঠাকুর। জানো আমার চোখগুলো কেন এরকম? ওই পিশাচটা আমার চোখ নিয়ে এনেছিল, তারপর তন্ত্র দ্বারা এক ভয়ানক এই চোখ দুটোই আমার দিয়েছে। আর পিশাচটা আমারে কিচ্ছু করবে না, কেন জানো? কারণ আমি ওরে আমার পোষ্য বানিয়েছি। আমার হুকুম ছাড়া ও আর কিচ্ছু করে না। মানে মানে এই সব কিছু আপনি করেছেন? বলতে পারো, তবে জানো কি, এসব কিছু আমার জন্য না, সবই সবই আমার মায়ের জন্যে। দেখো, তোমার আমি মারবো না, বাঁচায় রাখবো, কারণ তোমারে আমার জীবন্তই রাখতে হবে। কিন্তু তুমি তো কিছুই খাচ্ছ না, খেয়ে নাও বাপ, খেয়ে নাও, তোমার যে বাঁচতে হবে। না, আমি খাবো না, কিছুতেই খাবো না, আমাকে ছেড়ে দিন। দেখো, অবাধ্যতা আমার কিন্তু একদম পছন্দ হয় না। জানো, আমার বউটাও আমার কথা শুনতো না। কি করব, ছোট জাতের মাগ এগুলোর ব্যাপক দিমাগ। আজ থেকেই 26 বছর আগে ওই মাগিটার সাথে আমার বিয়ে হয়। আমার ওই সাধনার জন্যই বিয়ে করা আর কি, তাই করছি। বিয়ের পরে জানলাম শালার আগে নমঃসুদ্দর, কিন্তু আমার প্রয়োজন ছিল ব্রাহ্মণ মাগি, তাই এতে তো আমার সমস্যা হলো না। 1 বছর পর আমার একটা ফুটফুটে মেয়ে হলো, ব্যাস সব সমাধান। আমি যেহেতু ব্রাহ্মণ, আমার আমার মেয়েও ব্রাহ্মণ, তবে ওরে আমার সাধনার উপযোগীও তো করতে হবে। ওরা 18 বছর না হলে সেটা তো হতো না। আর জানো ওরে আমি কি কাজে লাগাতাম? ছি, কি রকম মানুষ আপনি? নিজের মেয়ের সাথে? ছি! ছিচিৎকার করলেও
এটাই সত্যি। শ্রীধরের অন্তর্ধানের পর অনিন্দর পরবর্তী কাজ ছিল বিবাহ করা। সে ছিল আর এক ঝামেলা, কারণ যে মেয়ের সাথে অনিন্দর বিবাহ হবে একমাত্র সেই মেয়ের চোখেই অনিন্দ স্বাভাবিক হবে। বাকিরা অনিন্দর ভয়ানক চোখ দেখে সরে আসবে। সেই রকম একটা মেয়ে পেতে প্রায় 4 বছর লেগে গেল, অর্থাৎ এখানেই 4 বছর সময় নষ্ট হলো। তবে তার মাথায় বজ্রাঘাত লাগলো এর পরে, কারণ তার স্ত্রী ছিল নমশূদ্র, অর্থাৎ তার স্ত্রীকে সে ব্যবহার করতে পারবে না। এরপরে শুরু হয় অনিন্দর আসল অত্যাচার। ছোট ছোট ভুলের জন্য সে তার স্ত্রীকে ব্যাপক অত্যাচার করত। যে কয়েকবার তার স্ত্রী তাকে বাধা দিয়েছে, প্রত্যেকবার সে তার স্ত্রীর একটি করে আঙুল কেটে নিত। কাটতে কাটতে তার হাতের 10টা আর পায়ের 10টা, মোট 20টা আঙুল পুরোপুরি কাঁটা পড়ল মাত্র কয়েক বছরের মধ্যেই। এগুলো তো ছিল শুধু শাস্তি, তবে কোনো অন্যায় না করলেও তাকে বহু কষ্টের সম্মুখীন হতে হয়েছে। সাধনার জন্য যখনই রক্তের প্রয়োজন হতো তখনই তার স্ত্রীর দেহ থেকে সেই রক্ত সংগ্রহ করত। এইভাবেই রক্ত শূন্যতার জন্যই তার স্ত্রী বিয়ের 15 বছরের মধ্যেই মারা যায়। মৃত্যুর পর তার মাথাটা অনিন্দ কেটে ফেলে। নিজের সাধনার কি আর প্রয়োজন? এটা তো গেল তার স্ত্রীর ওপর অত্যাচারের কথা। আসল নারকীয় কাণ্ড তো ঘটে অন্য একজনের সাথে। অনিন্দর বিবাহের 1 বছর পর তার মেয়ে জন্ম হয়। অনিন্দর মেয়ে ব্রাহ্মণ হলেও একে সাধনার উপযোগী করার জন্য এর বয়স হতে হতো 18 বছর, অর্থাৎ 18টা বছর এখানেও অপচয় হলো। অনিন্দ মাসের পর মাস বিভিন্ন শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াতো এবং মাঝে মধ্যেই বাড়ি ফিরত। তার স্ত্রী যখন মারা যায় তখন তার মেয়ের বয়স ছিল 14 বছর। এখন হয়তো আপনারা ভাবছেন, এত অত্যাচার সহ্য করেও কেন তার স্ত্রী ও মেয়ে সেখানে থাকতো? অনিন্দ যখন বাইরে থাকতো তখনই তো পালিয়ে যেতে পারতো তারা, কিন্তু এতই যদি সহজ হতো তবে তিনি অনিন্দ ঠাকুর কেন? চন্দন সর্বক্ষণই পাহারায় ছিল। একটু এদিক ওদিক হলেই খবর চলে যেত কর্তার কাছে। মায়ের মৃত্যুর পর মেয়েটি পুরো একা হয়ে পড়ে। মেয়েটি খুব ভয় করত চন্দনকে। তা সেটা একেবারে অস্বাভাবিক কিছু নয়। এমন একটা বিকট চেহারা জন্তুকে যে ভয় পায় না, তার সাহসে সত্যিই তারিফ করতে হয়। অনিন্দ ওর স্ত্রীর উপর অত্যাচার করলেও মেয়েটির গায়ে এতটুকু আঁচড় আসতে দেয়নি। এরপর 10ই আগস্ট 2019 এক ঝড়ের রাত ছিল। অনিন্দ দীর্ঘ অজ্ঞাতবাসের পর নিজের মেয়ের কাছে আসলো। মেয়ে এতদিন পর বাবাকে দেখে তার কাছে ছুটে এলো। বাবা, তুমি এসেছো? এতদিন কোথায় ছিলে? আমি বেশি ঢং মারিস না তো। আজ এতদিন পর আমার সাধনার মূল সূচনা হবে। ও 23 বছরের অপেক্ষার অবসান। ভাবাই যায় না। মেয়েটি অনিন্দকে তেমন একটা পছন্দ করতো না বটে, তবে ওর যে বাবা ছাড়া আর কেউই নেই, তাই এর সমস্ত স্বৈরাচারিতা সহ্য করতেই হয়। আর হ্যাঁ, এনে এ জলটা একটু খা তো। এই বলে অনিন্দ একটা জলপূর্ণ ঘটি এগিয়ে দিল ওর কাছে। এটা কি? মন্ত্রপুত পবিত্র জল, নে তাড়াতাড়ি খা। মেয়েটা বেশি কথা না বাড়িয়ে জলটা ঢকঢক করে খেয়ে নিল। ব্যাস কয়েক মিনিট পরই মাথাটা কেমন ঝিমঝিম করতে লাগলো, ভীষণ ঘুম পেতে লাগলো। চোখের সামনে দৃষ্টি ঝাপসা হতে হতে কখন যেন নেমে এলো প্রগাঢ় অন্ধকার। আর কিছু মনে নেই। তার সাথে যা কিছু হচ্ছে সব যেন স্বপ্ন মনে হচ্ছে। স্বপ্নে যেন সে দেখছে বাবা হঠাৎ বারান্দা থেকে ঘরে ঢুকলেন, ওর অচেতন দেহটা তুলে শোয়ার ঘরে খাটের ওপর নিয়ে গেলেন।
তার কানে আবছা কিছু কথোপকথন ভেসে এলো। কয়েক মিনিট পরে ঘরের পরিবেশটা অস্বাভাবিক হতে লাগলো। সে অনুভব করতে পারছে ঘরের আলোটা হঠাৎ নিভে গেল, আর এক অজ্ঞাত পুরুষ যেন ঝাঁপিয়ে পড়ল তার কোমল দেহে। পুরুষটার উপস্থিতি সে বুঝতে পারছিল উষ্ণ চুম্বনের দ্বারা, তার কাম তৃষ্ণায় পিপাসু স্পর্শগুলি দ্বারা। ক্ষমা করিস মা, যা করছি শক্ত সাধনার জন্য। তার আর কিছুই করার ছিল না। ওই কাল রাত্রির কয়েকদিন পরে মেয়েটি বমি করতে শুরু করলো। বমি দেখে সে বুঝতে পারল এটা কেন হচ্ছে, আর সে এটাও জানে কে তার সাথে ওই রাত্রে নোংরা কাজগুলো করেছে। তার আর বেঁচে থাকার বিন্দু পরিমাণ ইচ্ছে ছিল না। এমন আত্মঘৃণায় সে বেঁচে থাকতে চায় না। সে একদিন চেষ্টাও করেছিল আত্মহত্যা করবার, কিন্তু অনিন্দ তাকে ধরে ফেলে। সেদিন অনিন্দ ওর চুলের মুঠি ধরে দৃঢ় কণ্ঠে সাবধান করে দিয়েছিল ওকে। শালার মাগি, তোর মরার এত ইচ্ছা? শালা, চিন্তা করিস না, তোরে আমি মুক্তি দেব এই অপবিত্র দেহ থেকে। তবে এই কড়া মাসের তো অপেক্ষা কর। এর আগে যদি কোনোদিন মরার চেষ্টা করেছিস, তবে সেদিন দেখবি এই অনিন্দ ঠাকুর কি জিনিস। 3 মাস পরে অনিন্দ ওর মেয়েকে সত্যি মুক্তি দেয়। হাড়ি কাঠে বলি দিয়ে অনিন্দ নরকাধিপতির বিজয় যাত্রায় প্রথম পদক্ষেপ রাখল। এতক্ষণ ধরে এই সব ঘটনায় সবিস্তারে দীনেশকে বলল অনিন্দ। খোকা, এবার বুঝলে এই অনিন্দ ঠাকুর কি জিনিস? আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমার সাথে কিছু করবেন না, ছেড়ে দিন আমাকে। আমি আর তোমার সাথে কিছুই করার নাই, চুপচাপ খাবারগুলো খেয়ে নাও, না হলে তো তোমার আর এই পুরুষত্বটাই আর থাকবে না। ক্লিনিক থেকে বেশ খুশি মনেই বের হলো ইন্দ্রাণী। বেবির কন্ডিশন এখন অনেকটাই ভালো। এভাবে ডায়েট ফলো করলে হয়তো নর্মাল ডেলিভারি হবে। মঙ্গল পাণ্ডে পার্কের কাছে এই ক্লিনিকটা। শ্যামনগর থেকে ব্যারাকপুরে এই ক্লিনিকটায় আসার প্রধান কারণ এখানকার ডাক্তার ঋত্বিক ব্যানার্জির বাল্যবন্ধু। ইন্দ্রাণী আজ একা আসলেও কোনো সমস্যা হয়নি ওর। স্বামীর সাথে ব্যারাকপুর পর্যন্ত এসে ইন্দ্রাণী নেমে যায় এখানে, তারপর টোটো ধরে ক্লিনিকের সামনে। তবে এখন ওর স্টেশন অবধি হেঁটে যাওয়ার ইচ্ছা আছে, তাই ব্যারাকপুরের সুন্দর মনোরম ব্যারাক রোড ধরে হেঁটেই যাচ্ছে সে। ইন্দ্রাণী ফুরফুরে মেজাজে একটা গান গুনগুন করছে। কিছু দূর আসার পর একটা অচেনা ব্যক্তি ইন্দ্রাণীকে ডাক। ম্যাডাম শুনছেন? কিছু বলছিলেন? ইন্দ্রাণী দেখলো একটা মাস্ক পরা, মাথায় লাল রঙের টুপি পরা একটা যুবক হাতে একটা অনেক বিসলেরির বোতলের প্যাকেট নিয়ে মোড়ের সামনে দাঁড়ালো। যুবকটি বলল, ম্যাডাম বলছি, আমরা একটা এনজিও থেকে এসেছি। আমরা পথচারীদের ফ্রিতে জল দিচ্ছি। এত গরমে মানুষের সেবা করার জন্য একটা সামান্যতম প্রয়াস। সো আপনি যদি নেন। বলে সেই যুবকটা একটা বোতল ইন্দ্রাণীর দিকে এগিয়ে দিল। ইন্দ্রাণী আপত্তি করলো না। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। এমনিতে যুবকটার সাজ পোশাক অদ্ভুত হলেও কথাবার্তা বেশ অমায়িক। তার উপর জলের বোতল তো সিল করা, এতে কিসের সমস্যা? একেই প্রচণ্ড গরম, তার উপর ইন্দ্রাণী অনেকক্ষণ জলও খায়নি, তাই সে হাঁটতে হাঁটতে জলের বোতলটা খুলে কিছুটা জল পান করল। প্রথম কয়েক মিনিট সব কিছু স্বাভাবিক হলেও এরপর ধীরে ধীরে শরীরটা যেন খারাপ হতে লাগলো। কেমন যেন মাথাটা ঘুরছে, চোখের দৃষ্টি কেমন যেন
ঝাপসা হয়ে আসছে। আশপাশের গাড়ির আওয়াজ, লোকজনের কথাবার্তার শব্দ তার যেন আর কানেই আসছে না। সে কি এবারে জ্ঞান হারাবে? জ্ঞান অবশ্যই সে হারালো, তবে সে লুটিয়ে পড়ল না, হাঁটতে থাকলো, হাঁটতেই থাকলো অজানা এক ব্রহ্মাণ্ডের আহ্বানে। ঠিক ঠিক আছে। সন্ধ্যে 6:30টার দিকে ঋত্বিক ব্যানার্জি তার নতুন বন্ধুদের সাথে ফ্ল্যাটে এসে পৌঁছালো। কলিং বেলের শব্দে দরজা খুলে দেন আবাদি। ঋত্বিক ব্যানার্জি একটু অবাক হন। তার আশা ছিল প্রত্যেক দিনের মতো আজও ইন্দ্রাণী এসে দরজাটা খুলবে। আহাদে, ইন্দ্রাণী কোথায়? আবাদি জানালো, সেই যে সকালে ঋত্বিক ব্যানার্জির সাথে ইন্দ্রাণী গিয়েছিল, তারপর থেকে এখনো বাড়ি ফেরেনি। সে কি, এত দেরি তো হয় না? অর্ণব, শান্তনু, তোমরা একটু বসো, আমি একটু ক্লিনিক মানে ডাক্তারকে কল করি। না না, সে আমরা না হয় বসছি। আচ্ছা ঠিক আছে। অর্ণবরা বসার ঘরে সোফায় বসলে ঋত্বিক ব্যানার্জি নিজের ঘরে এসে ডাক্তারকে কল করলো। হ্যালো, হ্যালো, কে বলছে? আমি ঋত্বিক ব্যানার্জি। হ্যাঁ বল ঋত্বিক। বলছি, আমার ওয়াইফ তো আজকে চেক আপে গিয়েছিল, তাও কখন বেরিয়েছে ওখান থেকে? মিসেস ব্যানার্জি তো অনেক আগে চলে গেছেন এখান থেকে, প্রায় 2:30টার দিকে। কেন, কোনো সমস্যা হয়েছে? ও কিন্তু এখনো বাড়ি আসেনি। সে কি রে? শোন শোন, দিনকাল কিন্তু একদমই ভালো চলছে না। তুই এক্ষুনি গিয়ে পুলিশে সবটা জানা যা। হ্যাঁ হ্যাঁ, তাই করছি। ঋত্বিক ব্যানার্জি জানেন দিনকাল সত্যিই ভালো না। এর আগেও তো 4টে মেয়ে নিখোঁজ হয়ে গেছে। তিনি তার স্ত্রীর এই অবশ্যম্ভাবী বিপদের কথা মনে করে অত্যন্ত ভীত হয়ে উঠলেন। পুলিশে অবশ্যই জানানো প্রয়োজন, তবে এর আগে কেসগুলো তো পুলিশ সলভও করতে পারেনি। তাহলে এবারেও কি পারবে? ঋত্বিক ব্যানার্জি উদ্ভ্রান্ত বিমর্ষ মুখে বসার ঘরে আসলেন। এই অর্ণব, আমি থানার দিকে যাচ্ছি। কি হলো ঋত্বিকদা, বৌদির কোনো খোঁজ পেলে? না, পাইনি, জানি না পাবো কিনা। কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। ঋত্বিকদা, শান্ত হও। ব্যানার্জিদা, বৌদির কাছে কোনো ফোন ছিল না? না, ওর ফোনটা খারাপ হয়ে গিয়েছিল। জানো, আমার মনে হচ্ছে এটা সেই একই র্যাকেটের কাজ। ব্যানার্জিদা, চলুন আমরা থানায় যাই, এভাবে বসে থেকে কোনো লাভ নেই। শান্তনু যখন ঋত্বিক ব্যানার্জিকে সামলানোর চেষ্টা করছিল, তখন জয়দীপ অর্ণবের কানে কানে বলল, অর্ণব, আমি বলছি দেখ, পুলিশের কাছে গিয়ে কিন্তু কোনো লাভ হবে না। এইসব ওই ওই অনিন্দ্য ঠাকুরের কীর্তি। তুই তো নিজেই ওই দিন ঘাটে সব দেখলি, বল। তুই হয়তো ঠিকই বলছিস, কিন্তু পুলিশে না গিয়ে আমরা যাবো কার কাছে বলতো? সে তো আমিও জানি না। অর্ণব, জয়দীপ, তোরা কি আসিস আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ, চলো যাচ্ছি, আমরা যাচ্ছি, চলো। ঋত্বিক ব্যানার্জি সবাইকে নিয়ে থানার উদ্দেশ্যে বেরোচ্ছেন। এমন সময় রাস্তায় দেখা হয় পাশের বাড়ির বিক্রমের সাথে। ঋত্বিক ব্যানার্জিকে দেখতে পেয়ে বিক্রম তার কাছে এসে জিজ্ঞেস করলো, আরে ঋত্বিক দা, কোথায় যাচ্ছ? থানায় যাচ্ছি। থানায়? কিন্তু কেন, কি সমস্যা? আসলে মিসেস ব্যানার্জি এখনো বাড়ি ফেরেনি, কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না। ঋত্বিক দা, আজ আমি বৌদিকে দেখেছি ব্যারাকপুরে। হ্যাঁ, কখন দেখেছিস? এই দুপুরের দিকে আমি যখন কলেজ থেকে ফিরছিলাম, স্টেশনে যাওয়ার সময় বৌদিকে রাস্তায় দেখেছি। বৌদিও স্টেশনে যাচ্ছিল। আমি ভাবলাম একসাথেই বাড়ি ফিরবো, তাই বৌদিকে কত ডাকলাম, কিন্তু কিছুতেই যেন আমাকে শুনতে পেল না। মিসেস ব্যানার্জি কি স্টেশন এসেছিল? হ্যাঁ, স্টেশনেই তো এসেছিল, ট্রেনও ধরেছিল। আমি ভাবলাম হয়তো কোনো আত্মীয়র বাড়ি যাবেন। আচ্ছা, বলতে পারবে কোন লোকাল ধরেছিল? দাঁড়ান, ডাউন ট্রেন ছিল, কিন্তু কোন লোকাল ছিল ঠিক মনে পড়েছে না। বুঝলাম, ডাউন ট্রেন মানে শিয়ালদার দিকে, কিন্তু ট্রেনে উঠে গেলেনি বা কোথায়? অর্ণব, মিসেস ব্যানার্জি ট্রেন ধরে সোদপুরে নেমেছেন, আমি শিওর। ঋত্বিক দা, তুমি পুলিশে জানাও। বলছিস বিক্রম, পাবো তো ওকে? তুমি শক্ত হও, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ঋত্বিক দা, আমি তাহলে আসি। বৌদির কোনো খবর পেলে আমাকে জানিও।
থানায় রিপোর্ট করে বেরিয়ে আসে অর্ণবরা। ব্যারাকপুর থানায় আসতে হলো ওদের। প্রথমে ঋত্বিক ব্যানার্জি ও বাকি সবাই এলাকার নোয়াপাড়া থানায় গিয়েছিল, কিন্তু অফিসার সব শুনে বলেন, দেখুন, যেহেতু ঘটনাটা ব্যারাকপুরেই ঘটেছে, তাই আপনারা ওখানকার থানাতেই রিপোর্টটা করুন। হ্যাঁ জানি, আমরাও রিপোর্টটা নিতে পারতাম, কিন্তু সেই কেসটা ব্যারাকপুর থানাতেই চলে যেত, তাই আপনারা এখানে না থেকে ওখানেই যান। আরে না না, আমি একটা জিনিস তো কিছুতেই বুঝতে পারছি না, আপনারা পাবলিক সার্ভেন্ট নাকি শোষক, কোনটা? হ্যারাস করার একটা সুযোগ চাই শুধু আপনাদের। না না না, আপনাকে রিপোর্টটা নিতেই হবে। না না, এগুলো কি ধরনের কথাবার্তা? আরে শান্তনু, আরে ছাড় তো অন্য, শান্তনু, ছাড়, কি চলে রে, আয়। না হ্যারাস করা টাইপ আছে, এখন আমরা আবার ব্যারাকপুর ছুটে যাব? লোকাল থানা তো এটাই নাকি? শেখাচ্ছেন আমাদের আইন। এটা কিন্তু থানা, আপনার এখানে একদম দাগিয়ে চলবে না। শান্তনু যথেষ্ট প্রতিবাদ করলেও ওসি সাহেব একেবারেই অনড়। ব্যাপারটা বড় ঝামেলায় পরিণত হতে পারত, কিন্তু অর্ণব বা সুপ্রিয় ওদের সরিয়ে নিয়ে আসে। এখন আপাতত আর কিছুই করার নেই, অপেক্ষা আর প্রত্যাশা করা ছাড়া। ওরা সবাই গাড়ি করে ব্যারাকপুর স্টেশনে আসলো। একটু পরে শ্যামনগর যাওয়া ট্রেন আসবে প্ল্যাটফর্ম 1-এ। ঋত্বিক ব্যানার্জিকে এতটা ভেঙে পড়তে কোনোদিনই দেখেনি শান্তনু। মানুষটা সেই থেকে চোখের জল ফেলছে, আর তা রুমাল দিয়ে বারবার মুছছে। ঋত্বিক ব্যানার্জি স্ত্রীর চিন্তায় ভেঙে পড়ার সাথে সাথে তিনি অনুতপ্তও ছিলেন। তার মনে হতে লাগলো ইন্দ্রাণীকে কিছুতেই একা ছাড়া উচিত হয়নি। একদিন না হয় হতো অফিস খাওয়ায়, তবুও তার উচিত ছিল ইন্দ্রাণীর সাথেই যাওয়া। শান্তনু ঋত্বিক ব্যানার্জির দিকে জলের বোতলটা এগিয়ে দিয়ে বলল, ব্যানার্জিদা, একটু জল খাও। ঋত্বিক ব্যানার্জি বোতল থেকে অনেকটা জল পান করলেন। বেশ তৃষ্ণার্ত ছিলেন তিনি। তিনি এবার শান্তনুর দিকে না তাকিয়েই বলতে লাগলেন, জানো শান্তনু, আমি ওকে কথা দিয়েছিলাম, যাই হয়ে যাক আমি কোনোদিন ওকে একা ছাড়বো না। রাখতে পারলাম না সে কথা। জানো, ওর মুখ দেখেই মনে হচ্ছিল একা যেতে চায় না। ও যখন বারাকপুরে নেমে যায় তখন ওর মনটা একেবারে বিষণ্ণ ছিল। আমি এগুলো এখন বুঝতে পারছি, কিন্তু ওই সময় বুঝিনি। শান্তনুর হয়তো উচিত ছিল ঋত্বিক ব্যানার্জিকে সান্ত্বনা দেওয়া, কিন্তু কে কাকে দেবে সান্ত্বনা? শান্তনু তো একই যন্ত্রণার সাক্ষী। না না না, ভুল হলো। সহস্র গুণ যন্ত্রণা যা আজও কুড়ে কুড়ে খাচ্ছে শান্তনুকে। প্রিয় মানুষকে চিরজীবনের জন্য হারিয়ে ফেলার বেদনা, নিজের বাবার এমন অমানবিক কীর্তি, চিরস্থায়ী এক কলঙ্ক বুকে নিয়ে ঘুরে বেড়ানোর বেদনা। ঋত্বিক ব্যানার্জির যন্ত্রণা বাস্তবেই সেই তুলনায় নগণ্যই। অনেকক্ষণ এদের 5 জনের মধ্যে কোনো কথাবার্তা হলো না। চুপচাপ ট্রেনের অপেক্ষায় বসে আছে ওরা। হঠাৎ একটা ভিখারি তাদের সামনে আসে। ভিখারিটির কোনো শারীরিক বা মানসিক সমস্যা ছিল না, বেশ বয়স্ক, ছেঁড়া একটা জামা আর একটা ধুতি পরনে। হয়তো বুড়ো বয়সে আশ্রয়হীন হয়েছে। ভগবানের নামে কিছু দয়া করো বাবা। না না, আমাদের কাছে খুচরো পয়সা নেই। ভিখারিটা চলেই যাচ্ছিল, কিন্তু ঋত্বিক ব্যানার্জি তাকে ডাকলো। দাদু, এদিকে আসুন। ঋত্বিক ব্যানার্জি পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে, ভিখারির কাছে সেটা দেয়। আরে পাগল হয়ে গেছো নাকি? এত টাকা কি দেয়? ভগবান তোমার মঙ্গল করবেন। আর মঙ্গল? তোমার মন কেন খারাপ বাবা? এই এত কি তোমার? পয়সা পেয়ে গেছে, ফটো ওখান থেকে। সুপ্রিয়, তোমার হাতটা একবার দেখি তো বাপ। ঋত্বিক বিহ্বল দৃষ্টিতে ভিখারির দিকে চাইলেন। ভিখারিটির চোখে মায়া আছে। এই স্নিগ্ধ শান্ত দৃষ্টি অগ্রাহ্য করা যায় না। ঋত্বিক ব্যানার্জি কোনো কথা না বলে হাতটা বাড়িয়ে দেয় সেই ভিখারির দিকে। ভিখারি কয়েক মুহূর্ত হাতটা পরখ করে, সৌম্য হাসি মুখে এনে বলে, মন খারাপ করো না বাবা, তোমার স্ত্রীকে তুমি ঠিকই খুঁজে পাবে। তবে পুলিশ কিছু করতে পারবে না, কারণ এই কোনো সাধারণ ঘটনা নয়, এই যে তন্ত্রের খেলা। আচ্ছা বন্ধু, তো আপনি সিম্পল একটা ব্যাপার, একে আপনি তন্ত্র করে চালাচ্ছেন? আচ্ছা,
সে তুমিও জানো আমিও জানি এই ব্যাপারটা স্বাভাবিক নয়। এর পিছনে যে কারাত আছে তা তো তুমি জানো, তাই না? কি বলতে চাইছেন আপনি? আমার কথা ছাড়ো, তবে তন্ত্রকে তন্ত্রই মারতে পারে। এই বুড়োটার কথা পারলে শুনো। আচ্ছা, একটা কথা, আপনি এত নিশ্চিত হচ্ছেন কি করে? আমি ভাষা তান্ত্রিক না হলেও একটু জ্ঞানগম্যি আমারও আছে। বাকিটা তোমাদের ওই বিশ্বাস। আমি চলি বাপ। ভিখারি সেখান থেকে প্রস্থান করল। জয়দীপ আর চুপ থাকতে পারল না। হঠাৎ উঠে দাঁড়িয়ে অন্যকে উত্তেজিত স্বরে বলল, অন্য সেই থেকে বলে যাচ্ছি এটা কোনো সাধারণ বিষয় নয়, তবুও তুই করে পাত্তা দিচ্ছিস না। এখন তো এই বুড়ো মানুষটাও বললো। ভাই একবার আমার কথা শুনে দেখ। জয়দীপের এমন আকস্মিক উক্তিতে সকলে প্রথমে বেশ চমকিত হয়। এবার সুপ্রিয় বলে উঠল, না না, কি বলছিস তুই অর্ণবকে? আর কি শুনবো আমরা? এসবের পিছনে সত্যিই তন্ত্র আছে। কি বলছো জয়দীপ? এসব ফালতু গাঁজাখড়ি গল্প কোত্থেকে পাচ্ছিস জয়দীপ? আরে গাঁজাখুরি নয়, কথাগুলো খুব ভুল নয়। আমিও বলছি আমাদের অন্য কোনো ব্যবস্থা করতে হবে। কিন্তু কি ব্যবস্থা করব? এই ট্রেনটা এসে গেছে, আপাতত ঋত্বিকদার বাড়ি যাই, তারপর আলোচনা করছি। ঋত্বিক ব্যানার্জি ফ্ল্যাটে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 10টা বেজে গেল ওদের। ঋত্বিক ব্যানার্জির বসার ঘরের সোফায় বসলো ওরা। অর্ণব এবার বলল, এই এক্ষুনি আমার মনে পড়লো, এই সুপ্রিয়, তুই যে ঘটনাটা বলছিলিস, যেখানে ওই অমরেন্দ্রনাথ রায়চৌধুরী তোদের মামার বাড়ি গ্রামে এসে সব ঠিক করে, আর তিনি তো মস্ত বড় তন্ত্র বিশারদ। আমাদের উচিত ওনার সাথে যোগাযোগ করা। কিন্তু সেটা তো সম্ভব নয়। কেন? তুই জানিস উনি কোথায় থাকে? বলেছিলিস তো উনি শান্তিপুরে থাকেন। শান্তিপুর কত বড় শহর তোর হয়তো ধারণা নেই অর্ণব। এত বড় শহরে কোথায় খুঁজবি ওনাকে? ও শিট। এই এক সেকেন্ড, তোর মামা তো নিশ্চয়ই জানো ওনার অ্যাড্রেস। তোর মামাকে একটু কল কর না সুপ্রিয়। না মানে হয়তো মামাও জানে না, কোনো লাভ নেই কল করে। তুই ছাড় তো, তোর মামার নাম্বার আমার কাছেও আছে, আমি কল করছি। অর্ণব এবার নিজের ফোনটা বের করে কন্ট্যাক্ট লিস্ট খুঁজবে। একেবারে প্রথম দিকেই ছিল অনিমেষ মামা ব্র্যাকেটে সুপ্রিয়। অর্ণব দ্রুত কল লাগালো। হ্যালো। হ্যাঁ বলো ভাগ্নে, এতদিন পরে মনে পড়লো এই মামাকে। মামা, বলছিলাম কি, আপনি কি অমরেন্দ্রনাথ রায়চৌধুরীর ঠিকানা জানেন? ইনি আবার কে ভাগ্নে? নাম তো আগে শুনিনি। মানে আপনাদের গ্রামে একবার যখন তান্ত্রিকের কোপ পড়েছিল, তখন যে ব্যক্তি এর তন্ত্রকে শেষ করেছিল সেই ব্যক্তি। ও তাই বলো, আমরা তো ওনাকে শাস্ত্রী মশাই বলে চিনি, এইসব নাম দাম জানতাম না। তা ওনার ঠিকানা কেন লাগবে? মামা, আপনাকে সব কিছু একটু ঠান্ডা মাথায় বলা দরকার, আপনাকে পরে সবটা জানাবো। ও আচ্ছা, ওনার ঠিকানা আমি জানি, আমিও গিয়েছিলাম ওনার কাছে। যাই হোক, ঠিকানা নোট করো। আসলে সুপ্রিয়র মামার কাছে ঠিকানাটা এত সহজে পেয়ে যাবে এটা অর্ণব নিজেও ভাবেনি। সুপ্রিয়র মামারা কবে সেই গ্রাম ছেড়ে কাটোয়া শহরে চলে এসেছেন। তার মামা ওই ঘটনার 2 বছর পরে চাকরি পেয়ে যান এবং শহরে চলে আসেন। এত পুরনো একটা ঘটনা মনে না থাকবারই কথা। পরের দিন সকাল সকাল ওরা 5 জন রওনা দেয় শান্তিপুরে। ঠিকানা তো পেয়েই গেছে, এখন শুধু গিয়ে দেখা করতে হবে। গোবেয়ার ঠাকুর লেন, রামকৃষ্ণ কলোনি, ওখানেই তিনি থাকেন। বাড়ির নাম সুধাকুঞ্জ, সেকালের বনেতি দোতলা বাড়ি। এই এলাকায় এমন বড় বাড়ি খুব কমই আছে। সদর দরজার গায়ে আছে আধুনিক জামানার কলিং বেল। অর্ণব কলিং বেলটা বাজালো। একটু পরেই দরজাটা খুললেন এক বয়স্ক লোক। লোকটার পরনে সাদা গেঞ্জি আর ধুতি, মাথায় টাকনা পড়লেও সব কটা চুল পেকে গেছে। মুখে চুলের সাথে সামঞ্জস্যপূর্ণ পাকা চাপদাড়ি, চোখে একটা চশমা, গায়ের রং বেশ ফর্সা। আপনারা শাস্ত্রী মশাই আছেন? আমি অমরেন্দ্রনাথ রায়চৌধুরী। কি ব্যাপার? ও, আপনাদের দাঁড় করিয়ে রাখলাম, আপনারা ভিতরে আসুন। না না শাস্ত্রী মশাই, আগে একবার আমাদের কথাটা শুনুন। বলুন কি সমস্যা? শাস্ত্রী মশাই,
আমরা খুব বড় সমস্যার মুখে। একটা ভয়ানক তন্ত্র সাধনা চলছে আমাদের এলাকায়। একটার পর একটা মেয়ে নিখোঁজ হচ্ছে। আপনি কিছু একটা করুন। আপনারা ভুল জায়গায় এসেছেন। এখন আপনারা আসতে পারেন। আমি কোনো তন্ত্র বিশারদ নই, একজন সাধারণ বাঙালি ব্রাহ্মণ যে নিত্য মায়ের পূজা অর্চনা করে। এর বাইরে আমি কিছুই নই। আপনারা এখন যান। ক্ষমা করবেন, আমি আপনাদের কোনো সাহায্য করতে পারছি না। মশাই একবার আমাদের কথাটা শুনুন। শান্তনু এতক্ষণ সবার পিছনে ছিল। সে এবার সামনে এসে শাস্ত্রীমশাইকে বলল, দাঁড়ান শাস্ত্রীমশাই। শাস্ত্রীমশাই এক তেজি দৃষ্টি দিয়ে শান্তনুর দিকে তাকালেন, কিন্তু কিছু না বলে তিনি শান্তনুর চোখ দুটোকে শান্ত তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলেন। এই চোখের গভীরতা অতল গহ্বরের ন্যায়। এর তল পাওয়া যার তার সাধ্য নয়। শান্তনু আবার বলল, শাস্ত্রীমশাই, এই বিপদ থেকে আপনি ছাড়া কেউ আমাদের উদ্ধার করতে পারবে না। দয়া করে এভাবে আমাদের ফিরিয়ে দেবেন না। এটা শুধু আমাদের বিপদ নয়, এটা এটা সমগ্র সৃষ্টির জন্য হানিকারক। দয়া করে কিছু একটা করুন, এভাবে ফিরিয়ে দেবেন না। ঠিক আছে, আপনারা ভিতরে আসুন। ভিতরে বসার ঘরে গিয়ে ওরা বসল। শাস্ত্রীমশাই ওদের বললেন, এবার তোমরা সবটা খুলে বলো। শাস্ত্রী মশাই, আপনি নিশ্চয়ই অনিন্দ ঠাকুরকে চেনেন। সেই অনিন্দ ঠাকুর আবার ফিরে এসেছে, আবার একটা ভয়ানক তন্ত্র সাধনায় নেমেছে। জয়দীপ, তুই ওই দিন আমাকে যেগুলো বলেছিলি সব কিছু ওনাকে বল। জয়দীপ সবিস্তারে ও সমস্ত অনুমান, অনুসন্ধান, ধারণা সবই শাস্ত্রীমশাইকে বলল। এইটুকু একটা ছেলের এমন নিপুণ নিখুঁত অনুমান দেখে শাস্ত্রীমশাই মনে মনে বেশ তারিফ করলেন জয়দীপের। শাস্ত্রীমশাই আর বুঝলেন তো পুরো ব্যাপারটা? সব শুনে তিনি বললেন, তোমার সমস্ত অনুমান একেবারেই নির্ভুল জয়দীপ। এটা নরকাধিপতির সাধনা। তবে তোমার অনুমানে একটাই ভুল আছে। মিসেস ব্যানার্জি নবম মেয়ে নন, বরং তিনি দশম বা অন্তিম মেয়ে। এতে আমাদের একটা সুবিধা হবে, আমাদের হাতে একটু বেশি সময় পাওয়া যাচ্ছে। মানে? নরকের রাজার সাধনায় প্রথমে নিজের স্ত্রী বা কন্যাকে বলি দিতে হয়। তবে বলি দিতে হবে ব্রাহ্মণ, 18 থেকে 25 বছর বয়সী এবং 3 মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে। যদি মেয়ে গর্ভবতী না হয় তবে সাধক নিজেই সঙ্গম ঘটাবে। তারপরে খুঁজে বের করতে হবে রক্তমুখী নীলা। আমি নিশ্চিত অনিন্দ রক্তমুখী নীলা খুঁজে পেয়েছে। আর তারপরে গত কয়েক মাসে 8টা মেয়েকেও ধরে নিয়ে গেছে। মেয়েগুলোকে 4 দিন রেখে বিভিন্ন আচার সম্পন্ন করে তারপর বলি দিয়েছে। একবার হিসেবটা দেখো, প্রথমে নিজের মেয়ে বা বউকে বলে দিয়েছে, তারপর এই 8 জন, আর এখন মিসেস ব্যানার্জি। মানে মিসেস ব্যানার্জির শেষ বা দশম। আজ তো একদিন হলো, তার মানে আর 3 দিন। এর মধ্যেই আমাদের কিছু একটা করতে হবে, নাহলে নাহলে সব শেষ হয়ে যাবে। না, দশম মেয়েটির ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম হয়। এই ক্ষেত্রে মেয়েটিকে 1 মাস নিজের কাছে রাখতে হয়। তারপর 4 মাসের সেই গর্ভস্থ ভ্রূণটিকে বের করে তাকে চিবিয়ে চিবিয়ে খেতে হয়। এর ফলে সেই সাধক অপার শক্তির অধিকারী হবেন এবং নরক জয় করবেন। মিসেস ব্যানার্জি গতকাল অর্থাৎ 22শে সেপ্টেম্বর নিখোঁজ হন। তার মানে আমাদের 22শে অক্টোবরের মধ্যে কিছু করতে হবে। শাস্ত্রীমশাই, তাহলে এবার আমরা কি করব? আমাকে একটু ভাবতে দাও শান্তনু। আচ্ছা শাস্ত্রীমশাই, নরকের রাজা হওয়ার পর অনিন্দ ঠাকুর ঠিক কী করতে পারেন বলতে পারবেন? জানি না জয়দীপ, সবই মা ভবতারিণী জানেন কি হতে চলেছে। জয়দীপ, তুই শুভঙ্কর বাবুকে সবটা জানা। ওনার সাহায্য আমাদের ভীষণ প্রয়োজন হবে। হ্যাঁ ঠিক বলেছিস। ঠিক আছে, আজ তোমরা এসো, আমি পরে তোমাদের ডেকে নেব। শাস্ত্রীমশাই, আমার ইন্দ্রাণীকে ফিরে পাবো তো? কেঁদো না ঋত্বিক, মা ভবতারিণী কখনোই এতটা নির্দয়া হবেন না। ঠিক একটা ব্যবস্থা হবেই। এই বিপদ থেকে রক্ষা পাওয়া অত্যন্ত জটিল, তবুও
কাকাবাবুর একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি, অন্ধকার যতই গভীর হোক, একটা ছোট্ট আলোকবিন্দুই যথেষ্ট পথ দেখানোর জন্য। বিপদও ঠিক তেমন, সাহস হারালে সব শেষ, কিন্তু লড়াই চালিয়ে গেলেই সেই বিপদের মধ্যে খুঁজে পাবে বিপদ তাড়ন। কথাবার্তা শেষ করে সবাই চলে যাচ্ছিল। এমন সময় শাস্ত্রী মশাই শান্তনুকে ডাকলেন। শান্তনু, তোমার মানিব্যাগটা হয়তো ফেলে যাচ্ছ। শান্তনু নিজের পকেট হাতড়ে দেখল মানিব্যাগ ওর কাছেই আছে। সে বুঝতে পারল শাস্ত্রী মশাই তাকে কিছু বলতে চায়। ও ভেতরে এসে শাস্ত্রী মশাইকে জিজ্ঞেস করলো। কিছু বলছিলেন শাস্ত্রীমশাই? শাস্ত্রী মশাই ওকে দেখেই বুঝেছিল এ ছেলের প্রখর বুদ্ধি আছে। তার এই ধারণা যে কতটা সত্যি তিনি এবার বুঝলেন। আমি সবার সামনে এটা বলতে চাই না, তাই তুমি, হ্যাঁ শুধুমাত্র তুমি আমার সাথে পরে দেখা করবে। অনেক কিছু বলার আছে তোমাকে। আর হ্যাঁ, একটু সাবধানে থেকো। তোমার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে অনিন্দ্য ঠাকুরের ছায়া সঙ্গী, সাবধান। শান্তনু এবার সেখান থেকে চলে গেল। শাস্ত্রী মশাইয়ের বলা কথাগুলোই সে ভাবছে এখন, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছে না। অনিন্দুর ছায়া সঙ্গী আসলে কে? তার চেনা কেউ কি জানি এরপর গল্পের মোড় কোন দিকে কিভাবে ঘুরবে।